হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। খুব সহজ ভাষায় ভালো করে দেখো, এক দুবার তোমরা দেখলেই পরীক্ষায় লিখে আসতে পারবে। দেখো কি বলা হচ্ছে, শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান, যা নিম্নে আলোচিত হলো। 1 নম্বর পয়েন্ট কি, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। এখানে কি বলা হচ্ছে, সামাজিক প্রক্রিয়া হিসাবে শিক্ষা সমাজের কর্তব্য পালন করছে। ব্যক্তির সমাজীকরণ হলো শিক্ষার প্রধান ও প্রথম কাজ। ব্যক্তি ও গোষ্ঠীর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ, পারস্পরিক আদান প্রদানের কৌশল, বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান, তারপরে বলা হচ্ছে প্রথাগত অপ্রথাগত প্রভৃতি বিভিন্ন প্রকার যোগাযোগের মাধ্যম ব্যক্তির সামাজিকরণে সহায়তা করে। এই সামাজিকরণের মাধ্যমে ব্যক্তি সমাজের রীতিনীতি, আচার আচরণ প্রভৃতির সাথে পরিচিত হয় এবং সমাজে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে বিকাশ লাভ করে। তারপর কি বলা হচ্ছে, শিক্ষার বিভিন্ন উপাদান ও সমাজ। শিক্ষার বিভিন্ন উপাদান যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই সমাজের অভিন্ন অংশ। শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর আচরণ, মনোভাব, প্রবণতা, আগ্রহ প্রভৃতি পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বিভিন্ন শিক্ষা স্তরে শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। পাঠ্যক্রম হলো সামাজিক চাহিদার মূর্ত প্রকাশ। পাঠ্যক্রমে ব্যাখ্যা করা হয় ব্যক্তি ও সমাজের আকাঙ্ক্ষার যৌথ প্রকাশ বলে। তারপর দেখো, শিক্ষা ও সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার হলো শিক্ষা। অন্যদিকে সমাজের প্রত্যাশা ভিন্ন, বিষয়টি সম্ভবপর নয়। শিক্ষা প্রক্রিয়া একটি সার্বিক প্রক্রিয়া যা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রতিটি প্রেক্ষিত বিচারপূর্বক পরিচালিত হয়। পাঠ্যক্রম গঠন, মূল্যায়ন, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন, শিক্ষক শিক্ষণ পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যাবলী প্রভৃতি প্রতিটি বিষয় আর্থ, সামাজিক, রাজনৈতিক পটভূমি অনুসারে পরিবর্তিত ও পরিচালিত হয়। তারপর কি বলা হচ্ছে, দেখো, শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখো, সুসমন্বিত ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য কিছু শৃঙ্খলা ও নীতি নিয়মের প্রয়োজন। এই সামাজিক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির অন্যতম হলো শিক্ষা। শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে সামাজিক নিয়ন্ত্রণের বিষয়গুলি সাফল্য লাভ করে। তারপরের পয়েন্ট, শিক্ষা ও সামাজিক সংগঠন। সামাজিক স্তরবিন্যাস, সামাজিক নির্ধারক সমূহের প্রকৃতি প্রভৃতি সমাজতত্ত্বের উপজীব্য গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সামাজিক শ্রেণী, কৃষ্টি, ধর্ম, প্রযুক্তি প্রভৃতি শিক্ষা প্রক্রিয়াকে প্রভাবিত করে। অপরদিকে শিক্ষা প্রক্রিয়া সামাজিক সংগঠন ও কার্যাবলীর মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম। এবারে দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও। এবারে পরের যে প্রশ্নটা আছে, দেখো, পরের প্রশ্নটা আছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য। এই প্রশ্নটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের জন্য বলার আছে, যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো, অর্থাৎ নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে 400 টাকা পে করে যাদের প্রয়োজন আছে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। সেক্ষেত্রে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্তটাই সাজেশান প্লাস অ্যান্সার পেয়ে যাবে। তারপরে দেখো, আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করব সেটা দেখো, প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী কী বলা হচ্ছে, দেখো, প্রাথমিক গোষ্ঠী বলতে বোঝায় প্রত্যেকের সরাসরি মুখোমুখি সম্পর্ক আছে এমন কয়েকজন মানুষের গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা পরস্পরের প্রতি সহানুভূতিপ্রবণ এবং সার্বিক
সার্বিক আমি বোধ কাজ করে, বলছে সার্বিক আমি বোধ কাজ করে তাদের মধ্যে। তারপরে কি বলা হচ্ছে গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী হলো প্রাথমিক গোষ্ঠীর ঠিক বিপরীত। গৌণ গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসে, সদস্য সংখ্যা থাকে বেশি, পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো রকম অনুভূতি বা সহানুভূতি থাকে না, সদস্যদের মধ্যে এক ধরনের প্রথাগত নৈমিত্তিক সম্পর্ক বজায় থাকে। তারপর কি বলা হচ্ছে দেখো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, আয়তনগত পার্থক্য। প্রথম পয়েন্ট হচ্ছে কি আয়তনগত পার্থক্য। এখানে কি বলা হচ্ছে দেখো, আয়তনের দিক থেকে প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর তুলনায় ছোট। প্রাথমিক গোষ্ঠী সাধারণভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে ঘরোয়া পরিবেশের মধ্যে কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত হয়, যেমন পরিবার। অপরদিকে গৌণ গোষ্ঠী গঠিত হয় অঞ্চল নিরপেক্ষভাবে অনেক সংখ্যক মানুষের সমন্বয়। এখানে এই সব মানুষ বিভিন্ন প্রেক্ষাপট পরিবেশ থেকে আসতে পারে। এই রকম সংস্থার নাম হলো সায়েন্স ক্লাব। তারপর দেখো বিধিবদ্ধগত পার্থক্য। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা একই লক্ষ্যে কাজ করে এবং সেই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এর জন্য সদস্যরা একে অপরের সাথে সম্ভব ও মিল বজায় রেখে চলেন। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা প্রথাসিদ্ধ আনুষ্ঠানিক নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অপরদিকে গৌণ গোষ্ঠীর সদস্যরা আইনসিদ্ধ বা বিধিবদ্ধ একটা ব্যবস্থার মধ্যে থেকে কাজ করে। গৌণ গোষ্ঠী এবং তাদের কার্যাবলী সাধারণভাবে নিয়মকানুনের শাসনে নিয়ন্ত্রিত হয়। পরের পয়েন্ট সহযোগিতা ও সহমর্মিতাগত পার্থক্য। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা পরস্পরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। এই গোষ্ঠীর কার্যধারা একরকম হওয়ার জন্য বিরোধিতা থাকে না, সহমর্মিতা ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবাই সমানভাবে অংশগ্রহণ করে। অপরদিকে গৌণ গোষ্ঠীর সদস্যরা একসাথে পারস্পরিক সহযোগিতার নিটল মানসিকতা নিয়ে কাজ করে না। নিটল মানসিকতা মানে কি একদম সবাই মানসিকতা এক সেরকম কাজ করে না, অর্থাৎ একসঙ্গে কাজ করতে পারে না। কারণ এক্ষেত্রে বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিরা মনের দিক থেকে ঐক্যবদ্ধ থাকতে পারে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, নানা কার্যকারণ মন ও উদ্দেশ্যের অভিমুখ ক্ষেত্রে কাজ করে। তারপর দেখো অন্তরঙ্গগত পার্থক্য। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা পরস্পরের সাথে মুখোমুখি পরিচয়ে আবদ্ধ থাকে। এর ফলে প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা সবার সাথে ব্যক্তিগত সম্পর্ক অন্তরঙ্গ গড়ে তুলতে পারে। অপরদিকে গৌণ গোষ্ঠীর সদস্যরা এই অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে পারে না। গৌণ গোষ্ঠীর সদস্যরা পরোক্ষভাবে যোগাযোগ রক্ষা করে। প্রতিটি সদস্য গোষ্ঠী নির্দেশিত পদ্ধতি আদেশ অনুযায়ী কাজ করে। এবার আছে মূল্যায়ন। দেখো প্রাথমিক গোষ্ঠীর মূল সুর ও কাজের পদ্ধতি হলো আন্তরিকতা, অনুভব ও সহানুভূতি। অপরদিকে গৌণ গোষ্ঠীর সদস্যরা আনুষ্ঠানিক, পরোক্ষ ও বিধিবদ্ধ পরিমণ্ডলের মধ্যে কাজ করে। তা সত্ত্বেও একথা বলা প্রয়োজন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী সকল ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করে।